নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে পঞ্চম মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে পূর্ণ বাক্যে উত্তর লেখো। একের এক, মহাদেশ সঞ্চরণ তত্ত্বের উদ্ভাবক কে? উত্তর হবে অ্যালফ্রেড ওয়েগনার। একের দুই, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি? উত্তর হবে নাইট্রোজেন। একের তিন, পৃথিবীর কোন গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি? উত্তর হবে দক্ষিণ গোলার্ধে। একের চার, জলবায়ু বলতে কি বোঝো? উত্তর হবে একটি বিস্তীর্ণ অঞ্চলের 30-35 বছরের গড় আবহাওয়াকে অঞ্চলটির জলবায়ু বলে। একের পাঁচ, উষ্ণতার প্রসর কী? উত্তর হবে কোনো স্থানের একটি দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে উষ্ণতার প্রসর বলে। একের ছয়, হিমবাহ কী? উত্তর হবে হিমবাহ হলো জমাটবদ্ধ বরফের স্তূপ যা মাধ্যাকর্ষণ বলের প্রভাবে ধীরে ধীরে পর্বতের ঢাল বেয়ে নিচে নেমে আসে। একের সাত, বায়ুমণ্ডল বলতে কি বোঝো? উত্তর হবে পৃথিবীর বায়ুমণ্ডল, শিলামণ্ডল, জীবমণ্ডল এবং সাগর ও মহাসাগরের মধ্যে বিপুল পরিমাণ জলরাশি বিভিন্ন রূপে অবস্থান করে। পৃথিবীর বিভিন্ন অংশের বিভিন্ন রূপে জলের যে বিপুল ভাণ্ডারটি রয়েছে তাকে সামগ্রিকভাবে বায়ুমণ্ডল বলে। একের আট, অধঃক্ষেপণ কাকে বলে? উত্তর হবে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বিভিন্ন রূপে, যেমন বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি ইত্যাদি পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে ভূপৃষ্ঠে নেমে আসার ঘটনাকে অধঃক্ষেপণ বলে। একের নয়, বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো? উত্তর হবে যানবাহন, শিল্প, কলকারখানা থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলে মিশছে। এই গ্যাসগুলি পৃথিবীর চারিদিকে এমন আবরণ তৈরি করেছে যাতে পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ আটকে পড়ছে। দিনের পর দিন এই তাপ পৃথিবীর গড় উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে। এই ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে। একের দশ, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তর থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? উত্তর হবে আয়নোস্ফিয়ার। এরপর দুইয়ের দাগের বলেছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম ড্যাশ? উত্তর হবে টিটিকাকা। দুইয়ের দুই, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি ড্যাশ মহাদেশে অবস্থিত? উত্তর হবে আফ্রিকা। দুইয়ের তিন, ড্যাশ নদী পৃথিবীতে সবচেয়ে বেশি জল বহন করে? উত্তর হবে আমাজন। দুইয়ের চার, পৃথিবীর গভীরতম স্থান ড্যাশ মহাসাগরে অবস্থিত? উত্তর হবে প্রশান্ত মহাসাগর। দুইয়ের পাঁচ, ড্যাশ মেঘ থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? উত্তর হবে কিউমুলোনিম্বাস। এবার তিনের দাগের বলেছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। তিনের এক, উষ্ণতার প্রসর বেশি, এটা হবে অপশন এ রাজস্থানে। তিনের দুই, পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর, এটা হবে অপশন বি আলিপুরে অবস্থিত। একের তিন, বায়ুমণ্ডলে, এটা হবে অপশন সি ধূলিকণা আছে বলেই আকাশ নীল দেখায়। এবার তিনের চার, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ, এটা হবে অপশন বি কমতে থাকে। তিনের পাঁচ, কয়লা দহনের ফলে, এটা হবে অপশন বি কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। চারের দাগের বলেছে পার্থক্য লেখো। চারের এক, আবহাওয়া ও জলবায়ু। উত্তর হবে ক, আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা, কিন্তু জলবায়ু হলো কোনো অঞ্চলের 30-35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। খ, আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়, কিন্তু জলবায়ু প্রতি মুহূর্তে বদলায় না। গ, আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়, কিন্তু জলবায়ু বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয়। ঘ, পৃথিবীতে আবহাওয়ার প্রকারভেদের বৈচিত্র্য কম, কিন্তু পৃথিবীতে জলবায়ু প্রকারভেদের ব্যাপক বৈচিত্র্য দেখা যায়। চারের দুই বলেছে পরিচলন বৃষ্টিপাত ও শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। তাহলে এর পার্থক্য হবে দেখো। ক, পরিচলন বৃষ্টিপাত প্রধানত উষ্ণ জলবায়ু অঞ্চলে ঘটে, যেখানে সূর্যরশ্মি লম্বভাবে আপতিত হওয়াতে জল দ্রুত বাষ্পীভূত হয় এবং ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে ও বৃষ্টিপাত ঘটায়। কিন্তু শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে আর্দ্র বায়ুর প্রবাহের পথে পর্বত অবস্থান করলে। পর্বতের ঢাল বেয়ে আর্দ্র বায়ু উপরে ওঠে
এবং শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। খ, পরিচলন বৃষ্টিপাত সাধারণত বেশি তীব্র এবং স্বল্প সময়ের জন্য হয়, কিন্তু শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সাধারণত হালকা ও দীর্ঘস্থায়ী হয়। গ, পরিচলন বৃষ্টিপাত সাধারণত ছোট এলাকার উপরে ঘটে, অন্যদিকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত পাহাড়ের ঢালের বিস্তীর্ণ এলাকা জুড়ে হতে পারে। এরপর 5 দাগের বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। 5-1, বায়ুর উষ্ণতা মাপক যন্ত্র, এটা হবে অপশন সি 6 থার্মোমিটার। 5-2, বায়ুর গতিবেগ মাপক যন্ত্র, এটা হবে অপশন ই অ্যানিমোমিটার। 5-3, বায়ুর চাপ মাপক যন্ত্র, এটা হবে অপশন এ 14 ব্যারোমিটার। 5-4, বৃষ্টিপাত মাপক যন্ত্র, এটা হবে অপশন এফ রেন গজ। 5-5, বায়ুপ্রবাহের দিক, এটা হবে অপশন বি বাত পতাকা। 5-6, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র, এটা হবে অপশন ডি হাইগ্রোমিটার। এরপর 6 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 6-1, জলবায়ুর উপাদানগুলি কি কি? উত্তর হবে জলবায়ুর মুখ্য উপাদানগুলি হলো উষ্ণতা, বায়ুর চাপ, অধঃক্ষেপণ, আর্দ্রতা এবং বায়ুপ্রবাহ। 6-2, মহাদেশ সঞ্চরণ তত্ত্ব কী আর পরিচলন বৃষ্টিপাত বলতে কী বোঝো? উত্তর হবে পৃথিবীর মহাদেশগুলি আসলে সুস্থিত নয়, তারা খুবই ধীর গতিতে কোথাও পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, আবার কোথাও পরস্পরের কাছে আসছে। মহাদেশগুলির এই সঞ্চালনের ধারণাকে মহাসঞ্চরণ তত্ত্ব বলে। পরিচলন বৃষ্টিপাত, দিনের বেলায় সূর্যের তাপে জলভাগ থেকে উষ্ণ ও আর্দ্র বাতাস বায়ুমণ্ডলে মেশে এবং ঊর্ধ্বমুখী আর্দ্র বায়ু উপরের শীতল বায়ুর সংস্পর্শে এসে ঠান্ডা ও ঘনীভূত হয়ে প্রথমে মেঘ ও পরে বৃষ্টিরূপে পৃথিবীপৃষ্ঠে ঝরে পড়ে। এই রকম বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টিপাত বলে। এরপর 6-3 বলেছে বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরটির সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর হবে বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরটি 80 থেকে 300 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এই স্তরে কোনো বাতাস নেই, তাই এই স্তরের আকাশকে কালো দেখায়। এই স্তরের অপর নাম আয়নোস্ফিয়ার। সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি এই স্তরের আয়নের সঙ্গে বিক্রিয়া ঘটানোর কারণে তাপমাত্রা প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যায়। এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে আর এই স্তরে মেরুজ্যোতির সৃষ্টি হয়। এরপর 6-4 বলেছে পৃথিবীর 2 গোলার্ধে জলভাগ ও স্থলভাগ বণ্টনের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর হবে উত্তর গোলার্ধে জলভাগ ও স্থলভাগের পরিমাণ প্রায় সমান হলেও দক্ষিণ গোলার্ধে স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ প্রায় 15% বেশি। এরপর 6-5 বলেছে আকাশ মেঘলা থাকলে রাতের আবহাওয়া কেমন থাকে এবং কেন? উত্তর হবে আকাশ মেঘলা থাকলে রাতের বেলায় তাপমাত্রা বেড়ে যায়, কারণ ভূপৃষ্ঠ থেকে বিকিরিত হওয়া তাপ বায়ুমণ্ডলের মাধ্যমে মহাশূন্যে ফিরে যায়। তবে আকাশে মেঘ থাকলে বিকিরিত হওয়া তাপের কিছুটা পুনরায় মেঘের দ্বারা প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে, তখন অতিরিক্ত তাপ সঞ্চয়ের জন্য বায়ুমণ্ডল উষ্ণ হয়ে পড়ে। এরপর 7 বলেছে নিচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও। 7-1, চিত্রসহ জলচক্রের পদ্ধতি সম্পর্কে লেখো। উত্তর হবে সূর্যের তাপে জল বিভিন্ন উৎস থেকে যেমন সাগর, মহাসাগর, নদী, হ্রদ, পুকুর প্রভৃতি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মেশে। এই জলীয় বাষ্প যত উপরে ওঠে তত শীতল ও ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। এই মেঘ থেকে অধঃক্ষেপণ রূপে যেমন বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, শিশির, কুয়াশা প্রভৃতি ভূপৃষ্ঠে নেমে আসে। বিভিন্ন রূপে জলের এরূপ চক্রাকার আবর্তনকে জলচক্র বলে। তোমরা পাশের ছবিটি ভালো করে দেখো, যেখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে। দেখো, সাগর থেকে জল বাষ্পীভূত হচ্ছে সূর্যের তাপে এবং সেটি ওপরে ওঠার জন্য শীতল ও ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করেছে। সেই মেঘ থেকে বৃষ্টিপাত রূপে আবার জল নেমে এসেছে এবং নদীর মাধ্যমে বাহিত হয়ে সাগরে গিয়ে পড়েছে। এরপর দেখো 7-2 বলেছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে লেখো। উত্তর হবে পৃথিবীর বায়ুমণ্ডল 3টি পদ্ধতিতে উত্তপ্ত হয়, যথা বিকিরণ, পরিবহন ও পরিচলন।
বিকিরণ পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো মাধ্যম ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হয়। যেমন সূর্যের তাপে ভূপৃষ্ঠ প্রথমে উত্তপ্ত হয় এবং ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। পরিবহন পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয়, কিন্তু পদার্থের অণুগুলি স্থান পরিবর্তন করে না। যেমন সূর্যের তাপে প্রথমে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়, তারপর ওই উত্তপ্ত ভূপৃষ্ঠের সংস্পর্শে থাকা বায়ুস্তর উত্তপ্ত হয়। এইভাবে ক্রমশ পরস্পরের সংস্পর্শে থাকা ঊর্ধ্ব বায়ুস্তরগুলি ধীরে ধীরে উত্তপ্ত হয়। পরিচলন পদ্ধতি। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হওয়ার ফলে তা প্রসারিত এবং হালকা হয়ে উপরে উঠে যায়। তখন চারিদিক থেকে ঠান্ডা ও ভারী বাতাস ওই ফাঁকা স্থানে ছুটে আসে এবং ওই বাতাসও ক্রমশ উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়। এরকম উল্লম্বভাবে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে উত্তাপ ছড়িয়ে পড়ে এবং বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এরপর 7.3 বলেছে ওজোন স্তর ক্ষয় হওয়ার কারণ কি, এর ফল কি হতে পারে। উত্তর হবে ওজোন স্তর ক্ষয়ের কারণগুলি হলো ক, এসি, ফ্রিজ, সুগন্ধি, স্প্রে, রং ইত্যাদি থেকে নির্গত ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তরকে ক্ষয় করছে। খ, জেট প্লেন পারমাণবিক বিস্ফোরণ থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড ওজোন স্তরের ক্ষতি করছে। এর ফলাফল ক, ওজোন স্তরের ক্ষয়ের ফলে মানুষের শরীরে নানান রোগের সৃষ্টি হচ্ছে, যেমন ত্বকের ক্যান্সার, চোখে ছানি পড়া ইত্যাদি। খ, গাছের পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে শস্য উৎপাদন ব্যাহত হচ্ছে। গ, বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতি পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হবার পরিস্থিতি তৈরি হচ্ছে। এরপর 7.4 বলেছে বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তাগুলি লেখো। উত্তর হবে ক, জীবমণ্ডলের পক্ষে উপযোগী গ্যাসীয় উপাদানসমূহ বায়ুমণ্ডলে পাওয়া যায়। খ, সূর্য থেকে আগত ক্ষতিকারক রশ্মি বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয়। গ, বায়ুমণ্ডলের উপস্থিতির কারণে জীবমণ্ডলের বেঁচে থাকার জন্য আদর্শ উষ্ণতা পৃথিবীতে বজায় থাকে। ঘ, আবহাওয়ার যাবতীয় ঘটনা যেমন মেঘ, ঝড়, বৃষ্টিপাত প্রভৃতি বায়ুমণ্ডলে ঘটে। উয়া, পৃথিবীর দিকে দৈনিক আগত 10 কোটি উল্কা বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে যায়, ফলে জীবগুলো রক্ষা পায়। এরপর 7.5 বলেছে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কী বোঝায়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। উত্তর হবে কোনো স্থানের বাতাস শীতল হয়ে পড়লে তা ভারী হয়ে নিচের দিকে নামতে থাকে, এই অবস্থাকে বায়ুর উচ্চচাপ বলে। আবার কোনো স্থানের বাতাস উষ্ণ হয়ে পড়লে বাতাস প্রসারিত ও হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, এই অবস্থাকে বায়ুর নিম্নচাপ বলে। ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাসের কারণগুলি হলো ক, ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাতাসের ঘনত্ব কমে যাওয়াতে বায়ুর তাপ ধারণ ক্ষমতাও হ্রাস পায়, তাই উপরের স্তরে উষ্ণতা ক্রমশ হ্রাস পেতে থাকে। খ, যত উপরে ওঠা যায় বিকিরণজনিত তাপ সঞ্চালন তত কমতে থাকে, তাই ট্রপোস্ফিয়ারের উপরের স্তরের উষ্ণতা কম হয়। গ, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে জলীয় বাষ্প ও ধূলিকণা কম উপস্থিত থাকে, তাই উপরের বায়ুর তাপ শোষণ ও সংরক্ষণ ক্ষমতাও কম হয়। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।